রাজনীতিতে পর্দার আড়ালের খেলা সবসময়ই রহস্যময়। যখন ক্ষমতার মসনদে বসা কোনো শীর্ষ নেতার একান্ত ব্যক্তিগত মুহূর্তের ভিডিও হঠাৎ ফাঁস হয়ে যায়, তখন সাধারণ মানুষ কেবল একটি মুখরোচক স্ক্যান্ডাল দেখে। চায়ের কাপে ঝড় ওঠে, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যায়। কিন্তু পর্দার আড়ালে চলা ভূ রাজনীতির দাবা খেলায় এটি কি নিছকই কোনো দুর্ঘটনা, নাকি রাষ্ট্রের ভবিষ্যৎ বিক্রি করে দেওয়ার এক ভয়ঙ্কর ফাঁদ? কিছুদিন আগেই আমরা দেখলাম জামায়াতে ইসলামীর এক শীর্ষ নেতার ভিডিও ফাঁস হতে। সেই দেশ কাটতে না কাটতেই মাত্র এক সপ্তাহের ব্যবধানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের আরেকটি ভিডিও সামনে এলো। প্রথম দিকে কিছু গণমাধ্যম এটিকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি বলে ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু সত্য তো আর বেশি দিন চাপা থাকে না। অচিরেই প্রমাণিত হলো ভিডিওটি সম্পূর্ণ আসল। একজন হিন্দু নারীর সাথে একজন ক্ষমতাধর রাজনীতিবিদদের এই ঘনিষ্ঠ দৃশ্য হয়তো অনেকের কাছে নিছক একটি ব্যক্তিগত নৈতিক স্খলন, কিন্তু এখানেই শেষ নয়। এই নারী হিন্দু নাকি মুসলমান সেটি এখানে মূল বিষয় নয়। বিষয়টির শেকড় আমাদের কল্পনার চেয়েও অনেক গভীরে বিস্তৃত। একটু ভেবে দেখুন তো, এই সুন্দরী নারীদের কোথা থেকে পাঠানো হয়, কিভাবে তারা ভিআইপিদের সুরক্ষিত বেডরুম পর্যন্ত পৌঁছে যায়। দেশের প্রথম সারির গণমাধ্যম চ্যানেল আইয়ের সংবাদ উপস্থাপিকা থেকে শুরু করে ইমপ্রেস টেলিফিল্মের বিভিন্ন গ্ল্যামারাস প্রজেক্ট কিংবা ফরিদপুর রেজা সাগর ও শায়েক সিরাজদের মতো প্রভাবশালী ব্যক্তিদের কর্পোরেট অফিস, কোথাও কি কোনো অদৃশ্য সুতো বাধা নেই? মেডেল, প্রথম আলোর ঝকঝকে পুরস্কার বিতরণী মঞ্চ থেকে শুরু করে ভাষাবীর মতো বিলাসবহুল পোশাকের ব্র্যান্ডের মডেলিং, এই যে গ্ল্যামারের এক বিশাল জগৎ, এর ভেতরেই কি লুকিয়ে নেই এক ভয়ঙ্কর ফাঁদ? অভিযোগ রয়েছে প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে সম্পৃক্ত কিছু অসাধু ব্যবসায়ী এবং মিডিয়া মোগলরা এই নারীদের টোপ হিসেবে ব্যবহার করে। তারা সুকৌশলে এই নারীদের পাঠায় ক্ষমতাধরদের কাছে, আর রূপের মোহে অন্ধ হয়ে নেতারা পা দেন সেই ভয়ঙ্কর ফাঁদে। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন। যখনই কোনো নেতা এই ফাঁদে পা দেন, তখনই তৈরি হয়ে যায় ব্ল্যাকমেইলের মোক্ষম হাতিয়ার। ভারত বা বিদেশি কোনো পরাশক্তি তখন সেই নেতার সামনে এসে দাঁড়ায়। তাদের দাবি খুব পরিষ্কার এবং নির্মম হয়, আমাদের স্বার্থে কাজ করো, দেশের বিরুদ্ধে গিয়ে অসম চুক্তিতে স্বাক্ষর করো, নয়তো এই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে। ভাবুন তো, পানি সম্পদ মন্ত্রণালয়ের মতো একটি অত্যন্ত স্পর্শকাতর জায়গায় বসে থাকা একজন মন্ত্রী যখন এমন ফাঁদে পড়েন, তখন রাষ্ট্রের পরিণতি কি হতে পারে? এই মন্ত্রণালয়ের হাতেই রয়েছে তিস্তা প্রকল্প থেকে শুরু করে অভিন্ন নদীর পানি বন্টনের মতো দেশের অস্তিত্ব রক্ষাকারী সিদ্ধান্তগুলো। একজন দুর্বল মন্ত্রী কি পারবেন বিদেশি চাপের মুখে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে, নাকি নিজের সম্মান বাঁচাতে তিনি বিকিয়ে দেবেন পুরো দেশের স্বার্থ? পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব। আমাদের অনুসন্ধানে যখন বিভিন্ন মাধ্যমে যেমন ইমেইল বা টেলিগ্রামে এই ভিডিওগুলো আসে, তখন আমরা একটি অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করি। অনেক সময় দলের ভেতরের কোন্দল থেকে এক নেতা আরেক নেতার ভিডিও পাঠান রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য, কিন্তু কিছু অদৃশ্য পক্ষ আছে যারা সরাসরি সামনে আসতে চায় না। তারা চায় আমাদের মাধ্যমে ভিডিওটি ফাঁস হোক, যাতে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। ফরহাদ হোসেনের ভিডিওটি আমাদের হাতে এসেছে বেশ কয়েকদিন আগে। যে ব্যক্তি টেলিগ্রামে এটি পাঠিয়েছে, তাকে যখন আমরা সত্যতা যাচাইয়ের জন্য আরও প্রমাণ বা ছবি চাইলাম, সে আমাদের অদ্ভুত এক উত্তর দিল। সে বলল, আগে আপলোড করেন, তারপর কথা বলবো। এই যে একটা অদৃশ্য চাপ, এর পেছনে আসলে কারা কলকাঠি নাড়ছে? এর আগে আসিফ নজরুলের বেলায়ও ঠিক এমনটাই ঘটেছিল। তাকেও ব্ল্যাকমেইল করার চেষ্টা হয়েছিল, আর তিনি হয়তো সেই চাপের নতি স্বীকার করে এমন কিছু করেছিলেন যা পরবর্তীতে দেশের স্বার্থের পরিপন্থী হিসেবে দেখা গেছে। ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন আমরা আমাদের দেশের রাজনীতিবিদদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করি। আমরা অ্যানি বা ফরহাদ হোসেনের মতো নেতাদের একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আপনারা রাজনীতি করেন, আপনারা ফেরেশতা নন। একটি বয়সে বা জীবনের কোনো এক পর্যায়ে আপনাদের ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু রাজনীতি আর এই ধরনের গোপন স্খলন একসাথে চলতে পারে না। কারণ আপনার এই ছোট দুর্বলতার সুযোগ নিয়ে বিদেশি শক্তি আমাদের রাষ্ট্রকে গিলে খাবে। আপনারা ব্ল্যাকমেইলের শিকার হয়ে যদি দেশের হাজার গুণ ক্ষতি করে দেন, তবে ইতিহাস আপনাদের কোনোদিন ক্ষমা করবে না। আপনাদের যদি এমন কোনো দুর্বলতা থেকে থাকে, তবে ব্ল্যাকমেইলারদের কাছে মাথা নত করবেন কেন? আপনারা জাতির সামনে এসে সত্যটা স্বীকার করুন, বলুন যে আপনাদের ফাঁদে ফেলা হচ্ছে। যারা আপনাদের থ্রেট করেছে তাদের ফোন কল রেকর্ড করে ফাঁস করে দিন। এদেশের মানুষ অত্যন্ত ক্ষমতাশীল, মানুষ অতীত ভুলে যায়, নতুন করে সুযোগ দেয়। রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখবেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কত বড় বড় রাজনৈতিক ভুল আর অন্যায়কে এদেশের মানুষ সময়ের স্রোতে ক্ষমা করে দিয়েছে। কিন্তু আপনারা যদি নিজেদের সম্মান বাঁচাতে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেন, তাহলে কিন্তু জনগণ ছেড়ে দেবে না। এখানেই শেষ নয়। আমাদের দেশের তথাকথিত সুশীল সমাজ এবং কিছু নির্দিষ্ট সাংবাদিকদের দ্বিমুখী নীতি দেখলে রীতিমতো হতবাক হতে হয়। যখন মাদ্রাসার কোনো ছাত্র বা ইমাম কিংবা জামায়াত ইসলামীর মতো দলের কারো এমন কোনো স্ক্যান্ডাল সামনে আসে,
তখন এই সুশীলদের আর কোনো নীতিনৈতিকতা থাকে না। তারা ব্যক্তিগত গোপনীয়তার তোয়াক্কা না করে সেগুলো নিয়ে মেতে ওঠে। তাদের ভাবখানা এমন যেন তারা এক একজন বিশাল সুফি সাধক। কিন্তু যখন প্রথম আলোর সাথে জড়িত কারো অথবা খোকা ভাই বা মাহমুদুর রহমান মান্নাদের মতো সেকুলার নেতাদের অডিও ভিডিও ফাঁস হয়, তখন তারা একেবারে নিশ্চুপ হয়ে যায়। তখন তাদের কাছে সংবিধান, মানবাধিকার আর প্রাইভেসি খুব বড় হয়ে দাঁড়ায়। পরিমণির ভিডিও যখন প্রকাশ পেয়েছিল তখন দেশের সব মিডিয়া হুমড়ি খেয়ে পড়েছিল। কিন্তু এখন এই প্রভাবশালী মন্ত্রীর বেলায় কেন সবাই রহস্যময় নীরবতা পালন করছে? এই ডুয়াল ক্যারেক্টার বা দ্বিমুখী চরিত্র আমাদের জাতির জন্য এক মারাত্মক ব্যাধি। একটি নির্দিষ্ট শ্রেণীকে ধ্বংস করার জন্য মিডিয়ার এই উল্লাস আর নিজেদের লোকদের বাঁচানোর জন্য এই নির্লজ্জ নীরবতা, এটাই প্রমাণ করে যে গণমাধ্যমের একাংশ আজ এই ষড়যন্ত্রের অংশ। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন। ধর্মীয় লেবাসধারীদের প্রতি সাধারণ মানুষের একটা আলাদা সম্মান থাকে। জামায়াতে ইসলামীর আমির ঠিকই বলেছেন, সাদা কাপড়ে দাগ লাগলে তা খুব কম হলেও অনেক বেশি স্পষ্ট দেখা যায়। তাই যারা টুপি পাঞ্জাবি পরেন তাদের আরও হাজার গুণ বেশি সতর্ক থাকতে হবে। কারণ আপনাদের একটি ভুলের কারণে শুধু আপনারা নন, পুরো আদর্শ প্রশ্নবিদ্ধ হয়। আপনাদের ফাঁদে ফেলার জন্য তো চারপাশে জাল বিছানোই আছে। আপনারা কেন বুঝতে পারছেন না যে আপনাদের একটি ছোট্ট স্খলন দেশের রাজনীতিতে কত বড় ভূমিকম্প তৈরি করতে পারে? বর্তমানে আমরা ভূরাজনীতির এক অত্যন্ত সংকটময় বা ক্রুশিয়াল সময় পার করছি। চীন এবং ভারতের মধ্যে যে ক্ষমতার লড়াই চলছে, সেখানে বাংলাদেশের অবস্থান একেবারে খাদের কিনারায়। তারেক রহমান বলছেন যে কোনো মূল্যে তিস্তা প্রকল্প হবে, আবার মির্জা ফখরুল বলছেন চীনকে আমরা তিস্তার কাজ দেইনি। এই যে পরস্পর বিরোধী বক্তব্য এবং অস্পষ্টতা, এর মধ্যেই লুকিয়ে আছে বিপদের আসল শঙ্কা। আমাদের অনুসন্ধানী দল এখন খুব শান্তভাবে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যদি ফরহাদ হোসেনের মতো কোনো নেতার বিরুদ্ধে ভারত ভিডিও ফাঁস করে, তবে বুঝতে হবে হয়তো তিনি দেশের পক্ষে শক্ত অবস্থান নিয়েছিলেন বলেই তাকে সরাতে এই নোংরা খেলা হচ্ছে। আমাদের দেশের সমস্যা হলো সবাই একসাথে বায়তুল মোকাররমের ইমাম হতে চায়, সবাই নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে ব্যস্ত। কিন্তু বাস্তব দুনিয়াটা এতটা পবিত্র নয়। আমরা চাই আমাদের রাজনীতিবিদরা মাথা উঁচু করে দেশের জন্য কাজ করুক। আন্তর্জাতিক চুক্তিতে, ট্রানজিটে, নদী বন্দোবস্তে তারা যেন কোনো পরাশক্তির কাছে মাথা নত না করে। যদি তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে, তবে তাদের অতীত ভুলগুলো দেশের মানুষ হাসি মুখে ক্ষমা করে দেবে। কিন্তু যদি ক্ষমতার লোভে বা ব্ল্যাকমেইলের ভয়ে দেশের সাথে বেইমানি করা হয়, তবে তার ফল হবে ভয়াবহ। যখন ক্ষমতা আর লালসার এই নোংরা খেলায় দেশের সার্বভৌমত্ব নিলামে ওঠে, তখন সাধারণ মানুষ আর অন্ধ থাকে না। ভেবে দেখুন তো, আজকে যে নেতা স্টেজে দাঁড়িয়ে দেশপ্রেমের জ্বালাময়ী ভাষণ দিচ্ছেন, আজ রাতেই কি তিনি কোনো অদৃশ্য শক্তির নির্দেশে কোনো এক গোপন ব্ল্যাকমেইলের চাপে দেশের মানচিত্রের একটি অংশ বিক্রি করে দিচ্ছেন না? রাজনীতির এই অন্ধকার জগতে কে আসলে কার বন্ধু আর কে শত্রু? আপনাদের মনে কি একবারও এই প্রশ্ন জাগে না? যারা আমাদের দেশ চালাচ্ছে তাদের আসল রিমোট কন্ট্রোলটি আসলে কাদের হাতে বন্দী?